স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। রাজধানীর ডেমরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষ চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। আরিফ, আমরা ব্যাপক সংঘর্ষের খবর পেয়েছি, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনেও এখনো সংঘর্ষ চলছে। বর্তমান পরিস্থিতি জানাবেন এবং পাশাপাশি জানাবেন এই সংঘর্ষের ব্যাপারে প্রশাসন কি বলছে। দেখুন দিশা, সকাল থেকেই কিন্তু এই সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়া আমরা কিন্তু লক্ষ্য করেছি চলছে। তবে এই কিছুক্ষণ আগে প্রায় 10 থেকে 20 মিনিট আগে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু থেমে গেছে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন দিশা যে আইনশৃঙ্খলা বাহিনী এই ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এই জায়গার যে স্টুডেন্ট শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথা বলার জন্য তারা কিন্তু এসেছিলেন, যাতে করে যে সংঘর্ষ চলছে সেটা থেকে যাতে ফিরে যায় এবং কি বিরত থাকে সেই বিষয়টি। কিন্তু তারপরেও আসলে এই শিক্ষার্থীরা সেটা মানতে নারাজ, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে এইখান থেকে সেই কলেজের এই জায়গাটি থেকে বা কলেজের এই জায়গাটি থেকে কিন্তু তাদেরকেই সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু সকাল থেকেই কবি নজরুল কলেজ এবং কি সোহরাওয়ার্দী কলেজ, এই দুই কলেজে আজকে কিন্তু এখানে একটি কর্মসূচি ঘোষণা করেছিল যে তারা এই কলেজের আসবেন এবং কি কর্মসূচি পালন করবেন, অবস্থান কর্মসূচি পালন করবেন। কিন্তু সেটা প্রেক্ষিতে তারা কিন্তু সেই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু সেটা বিরোধিতা করে এবং কি পাল্টা ক্রমে তাদের উপর ধাওয়া ধাওয়া একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিস্থিতি থেকে কিন্তু পুলিশের পাশাপাশি এখানে এপিবিএন রয়েছে, সব জায়গা থেকেই তারা কিন্তু এইটা প্রতিহত করার চেষ্টা করছেন। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে মূলত যে কাহিনীটি হয়েছে যে রাজধানী ডেমরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে যে সংঘর্ষের জেরেই কিন্তু আজকে সেই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি, প্রত্যক্ষদর্শীরা যারা আছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা একত্রিত হয়ে ডেমরা মাহবুবুর রহমান কলেজের ছাত্রদের উপর হামলা চালায়, কলেজের ভবনে ইট পাটকেল নিক্ষেপ করেন। সেই ইট পাটকেল নিক্ষেপ করার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখাতে চাই কলেজটির মূল ভবনটি যদি একটু দেখাতে চাই, সেটা দেখতে পাচ্ছেন যে পুরো ভেঙে ফেলা হয়েছে। আর এক্ষেত্রে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কিন্তু এই ভাঙচুরের ঘটনায় কিন্তু আমাদের সঙ্গে তিনি কিন্তু জানিয়েছেন এই সময় ডক্টর মাহবুবুর রহমান কলেজের ছাত্ররা কিছুটা পিছু হটে পাশের গ্রামে আশ্রয় নেয়। তবে পরিস্থিতি থমথমে এখনও বিরাজ করছে আমরা যেটা দেখতে পাচ্ছি, কারণ আমরা দেখেছি যে যাত্রাবাড়ির যে টোল প্লাজাটি আছে, হানি ফ্লাইওভারের যে টোল প্লাজাটি রয়েছে, সেখানে অবস্থান করছে কবি নজরুল কলেজের এবং কি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই তারা এক পক্ষ বা তারা দুই পক্ষ থেকে কিন্তু এখানে ধাওয়া দেওয়া হয়েছে এবং কি যখন কলেজের সম্মুখীন আসে তখন কিন্তু আবার এই কলেজের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা আবার উল্টো আসলে ধাওয়া করছে। তো সেক্ষেত্রে বলা যায় যে একেবারে থমথমে অবস্থা। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সমঝোতা করার একটি তারা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু সেই পরিস্থিতি আসলে কেউ আসলে মানছেন না। তারা বলছেন যে ভবনটি যখন ভেঙে ফেলা হয়, এই কলেজটি যখন ভেঙে ফেলা হয় তখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না, তাই তারা এইটা মানতে নারাজ যে আসলে ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই জায়গাগুলোতেই অবস্থান করেন, সেই বিষয়টি কিন্তু এই শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিন্তু কবি নজরুল কলেজের শিক্ষার্থী এবং কি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তারা বলছে যে সকালে তারা যে আসছিলেন এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য, সেই অবস্থান কর্মসূচি চলাকালেই কিন্তু তারা দাবি করছেন, সেখানকার শিক্ষার্থীরা তারা দাবি করছেন, তারা অভিযোগ আকারে আমাদেরকে মোটা দাগে বলছেন যে এই কলেজের ভবনের ভেতরে প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী তাদেরকে আটকে রেখেছে। এইটা বলছে হচ্ছে কবি নজরুল কলেজ এবং কি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু এটা আমাদের কাছে মোটা দাগে বলে যাচ্ছেন। কিন্তু আসলে পরোক্ষভাবে আমরা কিন্তু দায়িত্বশীলতা কারো কাছ থেকে আমরা সেটা নিশ্চিত করতে পারছি না আসলে কতজন ভেতরে আটকে পড়ে আছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা আরেকটি অভিযোগ করছে যে তাদের শিক্ষার্থী দুজনকে মেরে ফেলা হয়েছে, তেমনটাও কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি। তো সব কিছু মূলে বলা যায় যে আপনি দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি একেবারেই থমথমে অবস্থা। এই জন্যই বলা, কারণ পুরো সড়কটি ডেমরা যে পুরো সড়কটি আছে সেই সড়কটি পুরোটাই কিন্তু চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো যানবাহন চলাচল করছে না, সাধারণ মানুষের চলাফেরাটাও কিন্তু একটা
সীমিত করে দেওয়া হয়েছে। তো সব কিছু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে কিন্তু 24 নভেম্বর যেটা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর কেন্দ্র করে সেই বিষয়টি হচ্ছে যে এইখানে আমি দু একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে একটু জানতে চাই যে তারা আসলে কি চাচ্ছেন, এখন আইনশৃঙ্খলা বাহিনী কি বলেছেন। আমি একটু জানতে চাই এখানে আপনারা একটু কি বলবেন যে আইনশৃঙ্খলা বাহিনী কি বলেছে ভাই? সূত্রপাত আমরা কিভাবে বের করব? এখানে তো দালালি করতেছে কিছু দুষ্কৃতিকারী, তারা দালালি করে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক আন্দোলন, একের পর এক মারামারি, হানাহানি এই দুষ্কৃতিকারীরাই করে যাচ্ছে, যার কারণে আজকে আমাদের এই ছাত্র সমাজ ঐক্য ভেঙে ফেলছে। তারা আবারও হয়তোবা কোনো নতুন কিছু চাওয়ার আশায়, কোন নতুন ক্ষমতা পাওয়ার আশায় হয়তোবা তারা এই ধরনের। আমি একটু জানতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী তো আপনাদের সাথে কথা বলার জন্য আসছিলেন, তাহলে তাদেরকে ফিরিয়ে দিলেন প্রথমে কেন আসলো না তারা? আমরা তো প্রথম থেকেই চাইতেছি যে আমাদের সাথে আসেন, আমরা ন্যায় বিচার চাই। কই তারা তো আসলো না, তারা তো সুষ্ঠু তদন্ত করলো না, তারা কমিটি নির্ধারণ করে অথচ কমিটির কোনো সদস্যেরই উপস্থাপন করতে পারলো না। অভিজিতের বাবা মারকে নাকি তারা ঐক্য করতে পারে না, একসাথে করতে পারে না, কেন পারলো না? প্রশাসনকে এতই দুর্বল। কবি নজরুল শিক্ষার্থীরা এবং সরকারি শিক্ষার্থীরা তারা অভিযোগ করছে যে আপনাদের এই কলেজ ভবনে কয়েকজনকে আটকে রাখা হয়েছে, এটা কি আসলে সত্য? আটকে রাখা যে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। আমরা কেন আটকে রাখবো? আমি একটু আগেও আমরা বলেছি তারা আমাদের ভাই, আমার ভাই বন্ধু, আমাদের এই এলাকা থেকেই তো পড়ালেখা করতে যায়, তাহলে আমরা কেন আমাদের ভাইয়ের গায়ে হাত তুলবো? হ্যাঁ, ওই দিন যে ঘটনা ঘটেছে সরোয়ার্দিতে আর এই কবি নজরুলের, সেটার জন্য আমরা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। অবশ্যই আমরা ক্ষমাপ্রার্থী। কখনোই আমাদের প্রতিষ্ঠান আমাদের কোনো শত্রু না, আমাদের শত্রু হচ্ছে কিছু দুষ্কৃতী। আপনারা এখন কি করতে চাচ্ছেন? আমরা চাই এর সমঝোতা, ন্যায় বিচার এবং আইনশৃঙ্খলা বাহিনী তো আসছিল আপনাদের সমঝোতা। আইনশৃঙ্খলা বাহিনী এখন কি করবে? এখন যা হওয়ার আপনি দেখেন, একটাবার ক্যামেরা ঘুরে ভিতরে তো গেছেন আপনি, আপনারাও তো সরকারি কলেজটাও ভাই। হ্যাঁ, এটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা কিভাবে আর চাইলে আমরা সবাই এখানে ছিলাম না, আমরা যারা সিনিয়র ছিলাম, জুনিয়রের কিছু কয়েকজন মাত্র ওইখানে যায় আর কিছু দুষ্কৃতিকারী ঢুকে গিয়ে এই অবস্থা সৃষ্টি করে। দিশা শুনছিলেন যে আসলে কেউ কাকে ছাড় দিতে চাচ্ছেন না, তারা বলছেন যে তারা এবং কি তারা লজ্জিত সেই যে সরকারি কলেজ ভাঙার যে বিষয়টি, সেটাতে তারা লজ্জিত। আমি যদি ডেমরা সড়কের পরিস্থিতিটা একটু যদি দেখাতে চাই, পুরো সড়কটি আসলে একেবারে থমথমে, প্রত্যেকের হাতে লাঠি সোঁটা নিয়ে আছেন এবং কি আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি যখন একেবারেই খুব খারাপ অবস্থা ছিল, তখন কিন্তু তারা একটা টিয়ার শেল নিক্ষেপ করার একটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেটা থেকে পরে তারা আসলে সরে এসেছেন। তো যেহেতু এখন কিছুটা যে ধাওয়া পাল্টা ধাওয়া যে বিষয়টি, সেটা কিন্তু একেবারেই নেই। আর এক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না, একেবারে যেহেতু এখনও থমথমে অবস্থা, তো আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা যে পরিস্থিতি এখন আছে সেটা থেকে হয়তোবা ভালো কিছু হতে পারে। পুরো ড্যামরার যে জায়গাটি, যাত্রাবাড়ির যে অংশটি, আমি যদি একটু দেখাতে চাই উঁচু করে ক্যামেরা নিয়ে, যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া আসলে আর কেউ নেই। আর আইনশৃঙ্খলার পেছনে যারা অবস্থান করছেন তারা কবি নজরুল কলেজ এবং কি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, আর এখানে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং কি তারা প্রতিহত করার চেষ্টা করছেন যাতে করে কোনো প্রকার এইখানে এসে ভবনটিতে আঘাত না করে তাদের নিজ কলেজ যেন বেঁচে থাকে, এমনটাই এই জন্যই আসলে তারা এখানে সতর্ক অবস্থানে আছেন। তো এই ছিল এখান থেকে দিশা সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। দিশা। নিশ্চয়ই আরিফ, আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা সর্বশেষ তথ্য দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। RFL tool, RFL tool ekhan banaise poisha jane aram se RFL tool। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশ প্রত্যাহারের দাবিতে চালকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ কর্মসূচি চলছেই। আগারগাঁও, মহাখালী, মিরপুর সহ বেশ কয়েকটি স্থানে সড়ক আটকে রেখে বিক্ষোভ করেন তারা। আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধরতেও রাজি নন ব্যাটারি চালিত রিকশা চালকরা। সোমবার সকালে রাজধানীর মিরপুর, মহাখালী সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ কর্মসূচির মধ্যেই ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে ব্যাটারি চালিত রিকশা চালকদের একটি প্রতিনিধি দল। এ সময় আন্দোলনকারীদের দাবি শোনেন ডিএমপি কমিশনার। এই যে ব্যাটারিগুলো খুলে নেওয়া তো মানে এটার তো সমাধান না, এটা তো একটা মানুষ একটা আপনার
মোটামুটি একটা ফ্যামিলির একটি ধ্বংস করে দেওয়া। কোন রাস্তায় কোন গাড়ি চলবে, ওই গাড়ির রুট কি হবে, কোথায় যাবে ওই গাড়ি, এটা আসলে আদালত নির্ধারণের করার বিষয় নয়। পরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সিদ্ধান্ত দেবে চেম্বার আদালত। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 4টা পর্যন্ত ওয়েট করেন, চেম্বার আদালত থেকে কি রায় আসে, সেই রায়ের উপর ভিত্তি করে আপনাদেরকে রায় কি আসতেছে সেটা ছাড়া আপনাদের সাথে কথা বলার সুযোগ কারোরই নেই। রায় হওয়ার পরে আপনাদের এই সকল বিষয় সমাধানের জন্য লিয়াজো কমিটি করেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আবার ডাকব। আদালতের রায়ের পর প্রয়োজনে আবারও ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তিনি। ব্যাটারি চালিত রিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধে কমিটি গঠনের পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, থানায় কোনো ওসি মামলা না নিলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। আপনারা নিয়ে আসেন, আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই। গরিবের টাকা সারাদিন হকারি করে ভ্যানের উপরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি রিকশা চালকরা। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথা বলা হলেও রিকশা চালকরা আসলে অপেক্ষা করতে চাচ্ছেন না, এর কারণটা কি এবং এই বিষয়ে তাদের বক্তব্য কি জানাবেন আমাদের। ধন্যবাদ দিশা। আপনি জানেন যে আসলে আদালতে যে রায় দেওয়া হয়েছে সেটা তারা মানতে তো রাজি না, বরং তারা এখানে অবস্থান নিয়েছেন। এই অবস্থান তারা 5টা পর্যন্ত চালাবে বলে আমরা জানছি। অবস্থান কর্মসূচি সকাল 11টা থেকে রাস্তা বন্ধ ছিল, এই মুহূর্তে তারা রাস্তাটা ছেড়ে দিয়েছে, গাড়ি চলাচল করছে। আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের ব্যাটারি চালিত রিকশা কমিটির পক্ষ থেকে একজন কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন এতক্ষণ ধরে। এই জায়গায় এতক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে সবাই মিলে একটা সমঝোতা করার চেষ্টা করেছিলেন যে এই মুহূর্তে আপাতত রাস্তা ছেড়ে দেওয়া যায় কিনা এবং কি এখান থেকে অবস্থান কর্মসূচি তাদের বন্ধ করা যায় কিনা, কিন্তু সেই ব্যাপারে তারা একদম নারাজ। তারা রাস্তা ছাড়তে চায় না এবং অবস্থান কর্মসূচি তারা কোনোভাবেই এখান থেকে পরিত্যাগ করবে না। সেই সাথে যে অটোরিকশা চালিত যে এখানকার সমন্বয়ক যে কথা বলছিলেন, তারা কিন্তু যে চালকরা আছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন, বলছিলেন যে তাদেরকে যেন অলিগলি পর্যন্ত চলতে দেওয়া হোক এবং যারা অপ্রাপ্ত বয়স্ক চালক আছে তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে এবং যদি মেইন সড়কে উঠতে হয় তাহলে সেই জায়গায় প্রতি চালককে 5 দিনের জেল এবং সেই সাথে 2000 টাকা জরিমানা দিলে সেইটা পর্যন্ত মানতে কোনোভাবে এই ব্যাটারি চালিত অটো রিকশা বা রিকশা এইসব কিছু কিন্তু বন্ধ করা যাবে না। তবে যারা অন্যান্য চালকরা আছেন, তাদের সহযোগী চালকরা আছেন, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা মানতে রাজি না। তারা চাইছেন যে শুধুমাত্র অলিতে গলিতে না, সড়ক থেকে শুরু করে মহাসড়কেও তারা রিকশা চালাতে চায়। সে জায়গা থেকে যদি তাদেরকে লেন করে দেওয়া হয় সেইখানেই তাদেরকে সার্থক বলে তারা মনে করবেন। ধন্যবাদ দিশা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে বৃষ্টি। সংশোধিত আইনে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে।
নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার হয়েছিলেন প্রায় ৮০ লাখ। এদের মধ্যে কত ভাগ তরুণ ভোটার ৭ই জানুয়ারি ভোট দিতে গিয়েছিলেন সেটি এখন বড় প্রশ্ন। যদিও পরিবর্তন বা পছন্দের প্রার্থী নির্বাচনে এই ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, গেল ৩টি নির্বাচনে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামী নির্বাচনে যেন তার চিত্র একই না হয় সেটি নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। ৫ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখার কথা তরুণ ভোটারদের। তবে নানা সমীকরণে বিগত কয়েকটি নির্বাচনে এর প্রতিফলন দেখা যায়নি দেশে। এমন অবস্থায় ভোট নিয়ে কতটা আগ্রহী তরুণরা, এই প্রশ্নে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। ভোট নিয়ে হতাশাও ব্যক্ত করছেন অনেকে। তারা বলছেন, রাজনৈতিক সংকট ও দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় তাদের একটি বড় অংশ ভোট বিমুখ। সুষ্ঠুভাবে ভোট দিতে পারি সে প্রত্যাশা যেন আমাদেরকে সরকার করে দেয়। তরুণ প্রজন্ম বিগত ২-৩টা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। যেমন আমি নিজেও ২০০৯ ভোটার হয়ে এখন পর্যন্ত ভোট প্রদান করতে পারি নাই। সেক্ষেত্রে তাদের তরুণদের পাশাপাশি সকলে ভোটার নিশ্চিত করতে পারে, বাট ভোট দেওয়াটা নিশ্চিত করতে পারে। ভোট থেকে মানুষের যে একটি অনীহা সৃষ্টি হয়েছিল, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারতো না, এরকম বিভিন্ন কথা আমরা শুনেছি। তো সেইটা জানি ফিরিয়ে আনা যায়, এইটুকু যদি নিশ্চিত করতে পারে নতুন নির্বাচন কমিশন, তাহলে আমি বিশ্বাস করি যে মানুষ অবশ্যই ভোট দিতে আগ্রহী হবে। ভোট নিয়ে তরুণদের মাঝে মনোভাব যখন এমন, ঠিক তখন নতুন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে এই প্রত্যাশা অনেকেরই কণ্ঠে। অবশ্যই নির্বাচন চাই এবং একটা স্বাধীন, সুন্দর, সুষ্ঠু নির্বাচন। আমাদের অবশ্যই নির্বাচনের পাশাপাশি একটা ভালো সংস্কার প্রয়োজন। জনগণের মাধ্যমে সে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, হ্যাঁ, পরিষ্কার ধারণা দিতে হবে, তাহলেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো যাবে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের নির্বাচনমুখী করতে তাদের ভোটাধিকার নিশ্চিত জরুরি। তরুণরা যেহেতু কখনোই ভোটের অভিজ্ঞতাটা নাই, যেহেতু যারা এখন 30-এ আছে, 32-এ আছে, কেউই ভোট দিতে পারে না গত 15 বছর। সবচেয়ে বেশি মোকাবেলা করতে হবে এই চ্যালেঞ্জটা মানে সাম্প্রতিককালে গঠিত নির্বাচন কমিশন। তরুণ ভোটারদের মধ্যে যে ভোট বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে তা ফিরিয়ে দেওয়াই হবে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ILO রোড ম্যাপ অনুযায়ী 3 মাসের মধ্যে একটি নতুন শ্রম আইন তৈরি করার কথা এবং পরিকল্পনার কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর কথা জানান তিনি। লেবার অ্যাক্ট যেটা আছে, সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব, যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে। লেবারের যে ইস্যুগুলো আছে এবং আমাদের রোড ম্যাপ প্লাস আমাদের 11 পয়েন্ট, এই সব কিছুই কিন্তু ওখানে আমরা ট্রান্সলেট করেছি। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 3 মাসে আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো অগ্রগতি করব এবং সেখানে 2-1টা ইস্যু যেগুলো হয়তো অগ্রগতি করা যাবে না, সেই জায়গাটাও আমরা নীতিগতভাবে সমর্থন করি, কিন্তু এটার জন্য টাইম লাগবে। সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সকালে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, গত 19শে নভেম্বর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজিকে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাত এক চালককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। পরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ছায়া তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে অভিযুক্ত চালক আরজু মিয়াকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া ব্যাটারি চালিত রিকশাটি জব্দ করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের সাগরে গোসলে নেমে নিখোঁজের 15 ঘণ্টা পর 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোর 5:30টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের লেঙ্গুর বিল লম্বরি ঘাট এলাকায়
সাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে রবিবার বেলা 12টার দিকে টেকনাফ সদরের বিচ পয়েন্টে সাগরে 10 থেকে 15 জন শিশু খেলতে যায়। এক পর্যায়ে তারা সাগরে গোসল করতে নামে। এতে স্রোতের টানে 3 শিশু ভেসে যায়। এ সময় শিশুদের চিৎকার শুনে নূর কামাল নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ থাকে আরও 2 শিশু। সকালে নজরুল ইসলাম এবং ইমরান হোসেন নামে ওই 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরা সবাই টেকনাফের আশরাফিয়া দারুল নাজাদ হিজবখানার ছাত্র ছিল। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। নাটোরে শীতকালের কুমড়ার বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন নারী উদ্যোক্তারা। মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি করা হয় পুষ্টিকর এই খাবার। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা। প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রাম বাংলায়। রসনায় ভিন্নতা এনেছে পিঠা সহ খাবারের নানান পদ। উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি। বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে। ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামের রাশেদা বেগম। শীতের 4 থেকে 5 মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি। 10 বছর ধরেন যে বড়ি বানাই, এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে। চাল কুমড়ার সাথে ডাল, কালোজিরা, সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি। বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডাল বাটা আর কুমড়া মেশানোর উপর। এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর। ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য। রাশেদার মতো পুন্ডরি গ্রামের অন্তত 8 জন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন। কুমড়া বড়ি এই গ্রামে 8-10 জন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এটা অনেক সুস্বাদু, এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন। আমরা নিজেরা খাই এবং এই বড়িটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। তাদের ব্যবসার যেন প্রসার হয়, ব্যাপ্তি ঘটে, সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্দেশে শুধু জুলাই আগস্টেই গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। কমপক্ষে 30,000 মানুষকে করা হয়েছে আহত। গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শুধুই মাত্র 4 শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন, হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন, তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ। তারা ছিলেন আমাদেরই কারো সন্তান, আপনার আমাদেরই কারো ভাই, কারো বন্ধু, কারো সহকর্মী কিংবা স্বজন। এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সুতরাং আমরা যারা বেঁচে আছি, শহীদদের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।